আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফেসবুক লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমরা একটু দেখতে চাচ্ছি কারা কারা কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন। আজকে আমরা একটু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেখানে থাকবে পারমুটেশন, থাকবে কম্বিনেশন অ্যান্ড থাকবে স্পিড, টাইম, বোট অ্যান্ড স্টিম, ট্রেন, এই ম্যাথগুলো থাকবে। অনেকদিন যাবতীয় আমাদের কাছে এই ম্যাথগুলো কিছু কোয়েশ্চেন যাতে আমরা সলভ করি, এগুলো নিয়ে আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল। তো আমি তাই এই ম্যাথগুলোই আজকে আপনাদের জন্য সিলেকশন করেছি। তো কারা কারা আমাদের সাথে কোথা থেকে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়গুলো আমাকে একটু ইনফর্ম করবেন প্লিজ। ময়মনসিংহ থেকে দেখছেন, ওকে। আক্তার, মিস্টার সাদিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ, ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাদিয়া, ভালো আছি। ঢাকা থেকে দেখছেন রোমানা আক্তার। আমার একটু দূরের জিনিস দেখতে প্রবলেম হয়। আমাদের যে কমেন্টস এর স্ক্রিনটা আমার থেকে একটু দূরে, আমার চোখের প্রবলেমের কারণে হয়তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না অনেকদের। তো আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে কমেন্টস করে ফেলেছেন। তো আমি আর দেরি না করে আপনাদের শুরু করে দিচ্ছি। তো শুরু করার আগে যথারীতি যে রিকোয়েস্টটা করে থাকি সবসময়, আজকেও তার ব্যত্যয় ঘটবে না। সেটা হচ্ছে ক্লাসটা একটু মেনশন করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে এবং পাবলিকলি একটু শেয়ার করে রাখবেন যাতে আমাদের পার্টিসিপেন্ট আরো বৃদ্ধি পায়, আমরা একটু ভালোভাবে খুব উৎসাহের সাথে ক্লাসটা নিতে পারি। কারণ আমরা জানি পার্টিসিপেন্ট যত বেশি হয় ক্লাস অথবা অফলাইনেও যত বেশি স্টুডেন্ট থাকে ক্লাস তত বেশি জমে যায়। এটা খুব স্বাভাবিক, আমার জায়গায় আপনি থাকলেও একই অবস্থা ঘটবে। তাই আমাদের রিকোয়েস্টটা এটাই থাকছে যে প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করবেন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে। লালমনিরহাট থেকে অনেক দূর থেকে দেখতেছেন জান্নাতুল, ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা শুরু করি। আপনারা একটু শেয়ার করতে থাকেন এবং মেনশন করে দেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাউ মেনি ওয়েজ, কত উপায়ে দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যাংকস, এই যে ব্যাংক শব্দটা আছে, এই ব্যাংক শব্দটাকে কত উপায়ে ক্যান বি অ্যারেঞ্জ মানে সাজাতে পারবেন। যখনই প্রশ্নে দেখবেন এই অ্যারেঞ্জ শব্দটা থাকবে তখনই মাথায় রাখবেন এই ম্যাথটা হচ্ছে পারমিউটেশনের ম্যাথ। ঠিক আছে? না, পারমিউটেশনের ম্যাথ। তো পারমিউটেশন কথাটার অর্থ কি আমরা জানি, সবাই হয়তো বলবেন আপনাদের বুকিস্ট ভাষায় যেটা আসে আপনাদের বিন্যাস। আমরা এটা না বলে আমরা বলবো হচ্ছে সাজানো, তাহলে সহজে বোঝা যায়। শেষের কবিতা 5 ফ্যাক্টোরিয়াল বলেছেন, ওকে। তো আমরা লেটার্স পারমুটেশন কিভাবে করি? লেটার্স পারমুটেশনের সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ডট ডট যদি আরো থাকে। এখন প্রশ্ন হলো p q r এইগুলাই বা কি আর n বা বিষয়টা কি? আমরা বলছি n মানে হচ্ছে আপনার ওই শব্দটার মধ্যে টোটাল কতগুলো লেটার্স আছে সেটা রিপ্রেজেন্ট করে। যেমন আমরা যদি এখানে ব্যাংক শব্দের কথা বলি, ব্যাংক এই শব্দটার মধ্যে কয়টা লেটার্স আছে? 1 2 3 4 5টি লেটার্স আছে, তাহলে n এর মান হবে 5। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে পি কিউ আর এর মান কোথায় আছে? এখন দেখেন পি কিউ আর এরা আসলে কি রিপ্রেজেন্ট করে এই সূত্রটার মধ্যে? ওরা রিপ্রেজেন্ট করে হচ্ছে রিপিটেশন। কি রিপ্রেজেন্ট করে? রিপিটেশন, মানে ওই শব্দটার মধ্যে কতগুলি লেটার্স আপনার এখানে রিপিট হয়েছে তা। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক শব্দটার মধ্যে কোনো রিপিটেশন নাই। যেহেতু নাই সেহেতু পি কিউ আর এর মান বসবে না। তাহলে ডিরেক্ট বসবে কার মান? ডিরেক্ট বসবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এর মান। তাহলে এন ফ্যাক্টোরিয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক শব্দের মধ্যে লেটার্স আছে 5টি, তাই 5 ফ্যাক্টোরিয়াল। আনসারটা 5 ফ্যাক্টোরিয়ালও হতে পারে এবং তার রেজাল্ট যেটা সেটাও হতে পারে। অনেকের আবার প্রবলেম হয়, দেখেন ফ্যাক্টোরিয়াল সাইনটা কিন্তু এভাবেও লেখা হয়। অনেকের প্রবলেম হতেই পারে যে ভাই আসলে ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি সেটাই বুঝি না। আমরা যদি ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে আইডেন্টিফাই করি, বিষয়টা এমন দাঁড়ায় যে কোনো একটি সংখ্যার
থেকে 1 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার গুণফলকে ফ্যাক্টোরিয়াল বলে। কি বলছি দেখেন, ধরেন আমি 3 ফ্যাক্টোরিয়াল বললাম, এই কথার অর্থ হলো 3 থেকে 1 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার গুণফল। তাহলে 3 থেকে 1 পর্যন্ত কি কি আছে? 3 আছে, 1 কমে 2 আছে, তার থেকে 1 কমে 1 আছে, তার গুণফলে হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল। এখন এইগুলোকে গুণ করলে যা হয় কত হয়? 6 হয়। তার মানে আমরা 3 ফ্যাক্টোরিয়াল সমান কি বলতে পারি? 6 বলতে পারি। ঠিক একইভাবে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 থেকে 1 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার গুণফল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বলছি? 5 থেকে 1 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার গুণফলে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 5 20 আর এখানে 3 দুগুণে 6, 3 6, 6 দুগুণে কত 12, তার মানে কত আসে? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তার মানে এই ব্যাংক শব্দটির যে 5টি লেটার আছে এই লেটারগুলো যদি রিঅ্যারেঞ্জ করেন, পারমুটেশন আরো সহজ হচ্ছে রিঅ্যারেঞ্জ, মানে যে লেটারগুলো আছে সেগুলোকে যদি আগে পরে এরকম চেঞ্জ করে করে লিখেন তাহলে সর্বমোট 120টি শব্দ তৈরি করতে পারবেন। সেই শব্দগুলো অর্থবহ হোক আর না হোক ডাজন্ট ফ্যাক্ট। প্রশ্ন হলো আপনি কতগুলো নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন? সর্বোচ্চ 120টি শব্দ তৈরি করতে পারবেন। এখন আমি যদি আপনাদের আরেকটা কোয়েশ্চেন দেই, এখানে যদি আমি আপনাদের একটা কোয়েশ্চেন দেই, আমি আশা করছি সেই কোয়েশ্চেনটা আপনারা আনসার করতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে এখানে ধরেন আমরা এখানে বললাম যে পারমিউটেশন শব্দটাই অ্যাপ্লাই করি এখানে। ধরেন এখানে পারমিউটেশন এই শব্দটিকে আপনি কত উপায়ে ক্যান বি অ্যারেঞ্জ মানে সাজাতে পারবেন? সবাই একটু আনসার করেন তো। আনসার এইরকম এক্সাক্ট ফিগারে করার দরকার নেই, আনসারটা জাস্ট এইভাবে করলেই হবে। এখন জাস্ট এইভাবে করলেই হবে, এক্সাক্ট ফিগার আনার দরকার নেই। তাহলে আপনি কত ভাবে সাজাতে পারবেন? তার মানে এই যে লেটার্স পারমিউটেশন যখন হবে তখন সূত্রটা হবে এইটা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। তাহলে আপনার প্রথমে দেখতে হবে যে এখানে n এর মান কত। n এর মান কত মানে কি ওই পারমিউটেশন শব্দটির মধ্যে কতগুলো মোট লেটার্স আছে, বর্ণ কতগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি একটি, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি বর্ণ আছে। তার মানে n এর মান হবে কত? 11। ওকে, এইবার আসি আমাদের পি কিউ আর এই বিষয়গুলো আছে কিনা। তার মানে আমরা দেখব যে আমাদের কোনো রিপিটেশন আছে কিনা। আমরা এখন দেখব যে আমাদের কোনো রিপিটেশন আছে কিনা এখানে। তাহলে চলেন আমরা একটু দেখি যে আমাদের রিপিটেশন আছে কিনা এখানে, মানে একই বর্ণ একাধিকবার আসছে কিনা সেটাই রিপিটেশন। খেয়াল করেন আমরা এখানে টি দেখতে পাচ্ছি 2বার আছে, 1 2, টি কে আমরা 2বার পেয়েছি, তাহলে পি এর মান আমরা বলবো কি 2। এখন আরো কোনো রিপিটেশন আছে কি না এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি আর কোনো রিপিটেশন নেই। সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা দাঁড়াবে কি 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিন্স জাস্ট একবার দুইটা লেটার্স রিপিটেশন আছে আর নেই, তাই নিচে হবে কি 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। শেষের কবিতা, ইয়েস ফারিহা, ইয়েস হাসি মধু। ওকে, তারপরে কি রয় মিস্টার, তারপরে আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল। ওকে ঠিক আছে, তাহলে আমি আরেকটা কোশ্চেন আপনাদের দেই। তার আগে একটু রিকোয়েস্ট করছি প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে রাখবেন। আমি আরেকটা লেটার্স আরেকটা শব্দ দিচ্ছি, এইগুলোই পরীক্ষায় আসে। এই যে এই কোশ্চেনটা পরীক্ষায় লাস্ট 24 সালে আসা কোশ্চেন। আমি আরেকটা কোশ্চেন আপনাকে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করে ফেলছেন এবং যথার্থ আনসার করেছেন। এবং আপনারা জানেন পারমিউটেশন কম্বিনেশন অনেকেরই খুব কঠিন লাগে। এই ক্লাসগুলো করার পরে আমরা বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আসলে কখনোই কঠিন লাগবে না। যেমন আমি যদি বলি, ধরেন আরেকটা শব্দ দিলাম ক, এই যে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দটি কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবেন? সবাই একটু লিখেন তো, এই শব্দটি আমরা কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবো? এই যে কমিটি শব্দটি, এই কমিটি শব্দটি আমরা কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবো? সবাই একটু লিখেন, সবাই এটা একটু আনসার করেন। ওই এক্সাক্ট ফিগারে করার দরকার নেই, জাস্ট
এই সূত্রের মতো করে করলেই হবে। কমিটি শব্দটি, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে লেটার্স কয়টি আছে, চলেন একটু দেখি। এখানে 1 2 3 4 5 6 7 8 9টি লেটার্স আছে। কমিটি শব্দটির মধ্যে আমরা কয়টা লেটার্স দেখতে পাচ্ছি? 9টি লেটার্স দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এন এর মান হবে কত? 9। এবার আসেন পি মানে রিপিটেশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এম লেটার্সটা দুইবার আছে, তাহলে পি এর মান বলবো 2। আরো কোনো রিপিটেশন আছে, তাহলে কিউ এর মান আসবে। হ্যাঁ, আমরা টি দেখতে পাচ্ছি দুইবার আছে, তাহলে আরো একটা 2। আরো কোনো রিপিটেশন আছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আর আসবে। তাহলে এখানে কি ই দুইবার আছে, তার মানে এখানে হবে কি 2। এইবার কিন্তু সূত্রটার পূর্ণাঙ্গ ব্যবহার আমরা করতে পেরেছি। ওয়াও, শেষের কবিতা হাসি মধু ফরিহা। ওকে, অ্যাবসলিউটলি রাইট। তার মানে আমরা যদি এখানে বসাই এন এর মান কত? 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি রিপিটেশন আছে দুইবার, তাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু আরো রিপিটেশন আছে, কিউ এর মান কত? 2 ফ্যাক্টোরিয়াল। আরো রিপিটেশন আছে, আর এর মান কত? 2 ফ্যাক্টোরিয়াল। ইয়েস, দ্যাট ইজ ইউর আনসার। বুঝতে পেরেছেন নিশ্চয়? এই তো ফখরুল ইসলাম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে, 6 কেন বলছেন? 6 কেন বলছেন? ওইভাবে বলছেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। 9 ফ্যাক্টোরিয়াল বাই 6। ওকে, প্রীতি রাইট, ফখরুল ইসলাম। তার মানে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এটা হলো লেটার্স পারমুটেশন। এখন পারমুটেশনের আরো ব্যবহার আছে, এটা হলো লেটার্স পারমুটেশন। আসেন আপনাদের আরেকটু অন্য জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে দেখি আপনারা করতে পারেন কিনা। পারমুটেশনের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কেমন সূত্র? এন এন পারমুটেশন আর। এখানে কন্ডিশন হচ্ছে এন এর মান আর এর সমান অথবা আর এর চাইতে বড় হইতে হবে। তাহলে কি দাঁড়ায়? এন সংখ্যক ব্যক্তি বা বস্তু থেকে আর সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নিয়ে সাজানোকেই কি বলা হয়? পারমুটেশন। এখন আমি যদি বলি যে 10 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি নিয়ে আপনি কত ভাবে সাজাতে পারবেন? 10 জন ব্যক্তি থেকে আপনি 10 জন থেকে কয়জনকে নেবেন? 2 জনকে নেবেন। 2 জনকে নিয়ে 2 জন নিয়ে কত ভাবে সাজাতে পারবেন? সাজানো যায়, সবাই করেন তো। 10 জন থেকে 2 জন নিয়ে 10 জন থেকে 2 জন নিয়ে কত ভাবে সাজানো যায়? তাহলে আমরা কিভাবে করব? 10 জন থেকে 2 জন নিয়ে কত ভাবে সাজানো যায়। আগেরটা ছিল লেটার্স পারমুটেশন। তার মানে হলো আমাকে 10 জন থেকে কয়জনকে নিতে বলছে? 2 জন নিয়ে কি করতে বলছে? সাজানো। সাজানো মানে কি বলছি? পারমিটেশন। ঠিক আছে, তার মানে আমার পারমিটেশনের সূত্র দিয়ে করতে হবে, নট কম্বিনেশন। তাহলে 10 পি আর। ঠিক আছে, এখন এই 10 পি আর এর সূত্র তো আমি আপনাদের দেখাই নাই, তো এখানে আর এর মান হবে কত? 2। আমি আর এর মান হচ্ছে এখানে 2। তাহলে সূত্রটা এখানে কি হয়? আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে সূত্র। তাহলে এবার করে ফেলেন। আমরা কি বলেছি? 10 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে কত ভাবে সাজানো যায়। তাহলে আমরা সূত্রটা কি বলেছি? n পারমিটেশন r, তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে? 10 পারমিটেশন 2। তাহলে আপনারা হয়তো নিশ্চয়ই বলবেন যেটা তো কোনো বিষয়ই না, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা উপরে পাই হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে পাই হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। কেউ আবার এই ভুলটা করে ফেলেন না। কোন ভুলটা? মনের আবেগে 2 দিয়ে কাটে দিয়েন না এটাকে। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে এখানে 5। এই ভুলটা করতে যায়েন না, এটা মহা একটা ভুল। এটা কখনোই সম্ভব না, কারণ 10 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল এক কথা না। সুতরাং এটা আমাদের কি সম্পূর্ণ ভুল হবে, এই কাজগুলো আমরা করব না। আচ্ছা, তাহলে আসেন মানে যে ভুলটা হইতে পারে আর কি, আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি হচ্ছে? 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8, আর নিচে যেহেতু 8 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমি আর ওইদিকে না যাই, নিচে আরেকটা 8 ফ্যাক্টোরিয়াল আমার জন্য অপেক্ষা করছে। তাহলে এখন আমরা কি করতে পারি? এই যে 8 ফ্যাক্টোরিয়াল আর এই 8 ফ্যাক্টোরিয়াল কেটে দিই, থাকে আমার কি 10 ইন্টু 9, তার মানে কত আসে? 90 আসে। তাহলে
10 জন থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে যদি আমি সাজাই, সর্বোচ্চ কত উপায়ে সাজাইতে পারবো? 90 উপায়ে সাজাইতে পারবো। এখন প্রশ্ন হলো আপনি কোন উপায়ে সাজাবেন সেটা আপনার চিন্তা ভাবনা, কিন্তু আপনার হাতে সর্বোচ্চ ওয়ে আছে কয়টি? 90টি। এখন আসেন, এই যে এইভাবে না করে আমরা আরেকটা বাইপাস ওয়েতে আরো দ্রুত করে ফেলতে পারি। সবাই একটু বোর্ডের দিকে মনোযোগ দেন। আমি এখন একদম স্মার্ট ওয়েটা দেখাবো খুব দ্রুত কিভাবে করবেন। খুব দ্রুত করতে গেলে যে কাজটা করতে হবে, এই সূত্রটাকে আমরা যদি সূত্রটাকে অ্যাভয়েড করতে চাই, তাহলে আপনি একটু খেয়াল করেন, এখানে সবসময় দেখবেন পারমিউটেশনের ক্ষেত্রে আর এর মান কত আছে সেটা অলওয়েজ খেয়াল করবেন। আর এর মান, এখানে আর এর মান কত আছে? 2 আছে। তাহলে 10 কে 2 গড় পর্যন্ত গুণ করবেন। 2 গড় মানে কি? 10 এর পরে 1 কমে যেটা আসে সেটা, তার মানে কি 10 × 9। আপনার ম্যাথটা পুরোটাই শেষ। তাহলে আমার ওই দিকে সূত্রটা অ্যাপ্লাই করার প্রয়োজন হলো না। আমরা ডিরেক্ট দেখলাম যে আর এর মান 2 আছে, তার মানে 10 কে 2 গড় পর্যন্ত গুণ করব, তার মানে 1 কমে কমে 2 গড়। এইবার যদি আমি তাহলে আরেকটা কোশ্চেন আপনাকে বলি, যে তাহলে বলেন এইটার আনসারটা কি হবে? এইবার সূত্র অ্যাপ্লাই না করে ওই স্মার্ট ওয়েতে যদি আমরা করতে যাই খুব দ্রুত, যেমন আমি আরেকটা কোশ্চেন বললাম যে 100 পারমুটেশন 2, বলেন তাহলে কি হবে? 100 পারমুটেশন 2, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, হাসির মতো ঠিক আছে। 100 পারমুটেশন 2, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা দেখবো আর এর মান কত আছে? 2 আছে। তাহলে 2 গড় পর্যন্ত গুণ করব, তবে 1 কমে কমে, তাহলে 100 এর পরের গড়টা কত হবে? 99। তার মানে 100 × 99। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই না করে এভাবেও করতে পারি। যেমন আমি আরেকটা উদাহরণ যদি আপনাকে দেই, ধরেন 20 পারমুটেশন 3 বললাম, তাহলে আমরা কি করব? আর এর মান এখানে কত? আর এর মান হচ্ছে এখানে 3, তাহলে আমরা কি করব? 3 গড় পর্যন্ত গুণ করব। 3 গড় পর্যন্ত গুণ করা মানে কি? ইয়েস, 3 গড় পর্যন্ত গুণ করা মানে হচ্ছে 20, এরপরে 1 কমে কত? 19, তারপরে 1 কমে কত? 18। তাহলে এইটা গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের রেজাল্ট হবে। আশা করি পারমিউটেশনের 2 ক্যাটাগরির সূত্র হয়, একটা লেটার্স পারমিউটেশন আর একটা হচ্ছে এটা। আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমরা আপাতত এই অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় আর কি, আর অনেক কথা আছে আমাদের। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু পরের কোশ্চেনটাতে যাই। একটা কোশ্চেন নিয়ে আমরা অনেক কথা বললাম, জানি না আপনারা বিষয়টা কেমন করে নিয়েছেন। আমাকে সবাই বলেন তো, আমি একটা কোশ্চেন নিয়ে অন্যান্য অনেকগুলো রেফারেন্স টেনে আপনাদের করানোর চেষ্টা করলাম, এই বিষয়টা কি আপনারা ভালোভাবে নিয়েছেন না আমরা বিরক্ত হয়েছেন? একটু আমাকে কমেন্ট সেকশনে লিখবেন। আসেন আমরা পরে দেখি, খুব ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই কোশ্চেনটা সামনে যে কোনো একটা পরীক্ষায় এই লেভেলের কোশ্চেন আসার একটা প্রবাবিলিটি, সম্ভাবনা কিন্তু আছে। আমি এই কোশ্চেনটা নিয়েছি কোথা থেকে সেই সোর্সটাও বলে দিচ্ছি। এটা জিমেট ক্লাব থেকে নেওয়া হয়েছে, এটা আবার নোভাজিয়ারিতেও আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে কি বলছে, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু 24-এ আসছিল। দেয়ার আর এই কোশ্চেনটা আমাদের শিটেও ছিল স্টুডেন্ট ডিসকাশনে। দেয়ার আর 3 ডোরস, 3টা ডোর আছে, টু আ লেকচার রুম। একটা লেকচার রুমের মধ্যে ডোর আছে কয়টা? 3টি। এখন বলতেছে ইন হাউ মেনি ওয়েজ, কত ভাবে, ক্যান পারবে, আ লেকচারার একজন লেকচারার কত ভাবে পারবে, ইন্টার প্রবেশ করতে, এন্ড এবং লিভ বের হয়ে যেতে, দা রুম ওই রুম থেকে একজন লেকচার কতভাবে ঢুকবে এবং বের হয়ে যাবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এটা অনেকে আনসার করে ফেলেছেন 6। ওয়াও, ফ্যান্টাস্টিক। কে যে আনসার করেছেন একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে একটা রুম, সাপোজ এই হচ্ছে আমাদের একটা লেকচার রুম, ঠিক আছে? এই রুমের মধ্যে আমাদের কয়টা দরজা আছে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে ওইভাবে বুকিস্ট ভাষায় বুঝাইতে যাচ্ছি না। এই ধরেন 3টি দরজা আছে এই রুমের মধ্যে, 3টি দরজা আছে। এখন 3টি দরজা দিয়ে আপনি রুমে প্রবেশ করবেন এবং বের হয়ে যাবেন। দরজাগুলোর নাম দেই এ, বি এবং সি। এখন ভাই আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনার লাইফে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করবেন। সবাই বলেছেন 6 উপায়, ওয়াও ফ্যান্টাস্টিক। 6 উপায় স্যার, আপনি এত 6 উপায়, রাইট, ফ্যান্টাস্টিক। এই তো 6 উপায়ে কে কে বলেছেন? হ্যাঁ এই তো ফারিহা, 6 উপায়, ঠিক আছে 6 উপায়। আচ্ছা এইবার সবাই একটু 6 উপায়, এইবার সবাই একটু খেয়াল করেন, সবাই আমার বোর্ডের দিকে। আমি আর কমেন্টস চাই না ভাই, আমি উত্তর পেয়ে গেছি। আপনারা সবাই 6 অ্যান্সার করেছেন, অ্যাবসলিউটলি রাইট। আসেন আমরা রাইট না রং পরে দেখি। আপনি নিজেকে চিন্তা করেন, আপনি একজন লেকচারার বা আপনি একজন ব্যক্তি, আপনি একটা রুমে ঢুকছেন।
কি এ দরজা দিয়ে রুমে ঢুকছেন, সবাই আমার দিকে খেয়াল করেন, বোর্ডের দিকে। এ দরজা দিয়ে এই রুমে ঢুকে গেলেন, এ দরজা দিয়ে এই রুমে ঢুকে গেলেন। এখন আপনি চাইলে এই রুম থেকে যদি বের হইতে চান, আপনি চাইলে কিভাবে বের হইতে পারবেন? আপনি চাইলে এই এ দরজা দিয়ে বের হইতে পারবেন, অথবা আপনি চাইলে বি দরজা দিয়েও বের হইতে পারেন, অথবা আপনি চাইলে সি দরজা দিয়েও বের হইতে পারেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, সবাই বোর্ডের দিকে তাকান। তার মানে দেখেন, আপনি যদি এ দরজা দিয়ে ঢুকলেন আবার বের হইলেন কি এ দরজা দিয়েই, তাহলে একটা উপায় হলো। আচ্ছা, আপনি প্রবেশ করেছিলেন এ দরজা, এই যে এ দরজা দিয়ে প্রবেশ করেছেন, কিন্তু পরবর্তীতে বের হইতে যাচ্ছেন কোন দরজা দিয়ে? বি দরজা দিয়ে বের হইলেন। তাহলে আপনার ঢোকার রুম দরজা হলো এ আর বের হওয়ার দরজা হলো বি। আবার আপনি এ দরজা দিয়ে ঢুকেছিলেন, বের হবেন কোনটা দিয়ে? সি দিয়ে। হইতেও পারেন আপনি এ দিয়েও বের হইতে পারেন, বি দিয়েও বের হইতে পারেন, আবার কি এ দিয়া ঢুকে সি দিয়েও বের হইতে পারেন। এখন ঢুকলেন কোনটা দিয়া? এ দিয়া। ওকে, এবার আসেন, আপনি যদি বি দিয়া ঢুকেন, বি দরজা দিয়ে যদি ঢুকেন, তাহলে কি কি হইতে পারে? বি দরজা দিয়ে যদি ঢুকেন তাহলে আপনি বেরও হইতে পারেন কোনটা দিয়া? বি দিয়েই বের হইতে পারেন। তার মানে আপনি বি দরজা দিয়ে যদি ঢুকেন, বি দরজা দিয়ে যদি ঢুকেন তাহলে আবার বি দরজা দিয়ে বের হইতে পারেন। অথবা আপনি বি দরজা দিয়ে ঢুকে এ দরজা দিয়ে অত বের হইতে পারেন। তাহলে আপনি বি দরজা দিয়ে ঢুকে এ দরজা দিয়ে বের হইতে পারেন। অথবা আপনি বি দরজা দিয়ে ঢুকছেন, ঠিক আছে, বি দরজা দিয়ে ঢুকছেন, কিন্তু ভাই বের হইলে তো আপনি সি দরজা দিয়েও বের হইতে পারেন, আপনার হাতে তো সেই সুযোগও আছে। শুধু যে আপনি এ দিয়ে ঢুকবেন, বি দিয়ে ঢুকবেন, কে বলছে ভাই? আপনি কি চাইলে সি দরজা দিয়ে ঢুকতে পারেন না? খেয়াল করেন, সি দরজা দিয়ে ঢুকতে পারেন না? অফকোর্স সি দরজা দিয়ে ঢুকতে পারেন, এবং সি দরজা দিয়ে ঢুকে আবার সেই সি দরজা দিয়ে বের হয়ে যেতে পারেন না? আবার সেই সি দরজা দিয়ে বের হয়ে গেলেন, হতেই পারে। আপনার যদি এমন ইচ্ছা হয় যে না, আমি সি দিয়ে ঢুকছি আবার বি দিয়ে বের হয়ে যাব, সি দিয়ে ঢুকেছি আবার বের হয়ে যাব কোনটা দিয়ে? আমরা ধরেন এটা আমি সি সি বলি, যেহেতু এর সাথে তাল মিলিয়ে দিলাম। ধরেন আপনি সি দিয়ে ঢুকেছেন, বেরোবেন কি দিয়া? বি দিয়া। এমনও তো হতে পারে সি দিয়ে ঢুকেছেন, বেরোবেন কি দিয়া? সি দিয়ে ঢুকে বের হবেন বি দিয়া। প্রিয় ভাই ও বোনেরা, এইবার বলেন তো, মোট ওয়ে আপনার হাতে কয়টা আছে দরজা দিয়ে ঢুকা? আচ্ছা, তাহলে দেখেন, যারা 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 6 আনসার করেছিলেন তারা কি কেয়ার হয়েছেন কিনা? কি বলেছি দেখেন, আপনি, তার মানে আপনার হাতে ওয়ে ছিল 3টা দিয়ে ঢোকার, বের হওয়ারও ওয়ে কয়টা ভাই? 3টাই তো ছিল। তাহলে মোট কয়টা হয়? মোট এইগুলাকে আমরা যদি একটু যোগ করে দেই, তাহলে মোট আমাদের হাতে কয়টা ওয়ে আছে? এখানে হলো 3 আর ওই দিক দিয়ে কত? 3। তার মানে 3 × 3, তার মানে কত? 9। আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের বলছি, যারা 6 আনসার করেছেন তারা সত্যিকার অর্থে ধন্যবাদ দিতে পারছি না, এই বলে আমি খুবই দুঃখিত। আসলে কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? আচ্ছা স্যার, বাসা ময়মনসিংহ গফরগাঁও উপজেলায়, আমাদের ত্রিশালের পাশের উপজেলার লোক। ফারুক আহমেদ, আপনি এত কিছু জানলেন কিভাবে? কি ধরা খেয়ে গেলাম, শেষের কবিতা। স্যার স্যার নো ক্লিয়ার, সহজ নিয়ম বলেন। ভাই সহজই তো বললাম, এর চেয়ে আর সহজ কি? আপনি এ দরজা দিয়ে ঢুকছেন, আবার এ দিয়ে বের হয়ে গেলেন, বি দিয়ে ঢুকছেন। এখন যদি বলেন তাহলে এটা এক কথায় কি বলবো? এই ধরনের ম্যাথের উত্তর হলো, আনসার হলো n টু দি পাওয়ার r। তাহলে খুব ভালো লাগবে না? n টু দি পাওয়ার r মানে কি? আপনি n মানে এখানে কি হচ্ছে? n মানে হচ্ছে আপনার দরজা কয়টা আছে? 3টা আছে। এখন বের হবেন ঢুকবেন ওয়ে কয়টা? বের হবেন ঢুকবেন ওয়ে কয়টা? 2টা। বের হওয়া এবং ঢুকা ওয়ে কয়টা? 2টা। তাহলে r এর মান হবে কি? 2। তাহলে আনসার কত? 9। এবার বুঝছেন? আমি প্রথমে ক্লিয়ার করলাম, পুরো জিনিসটা কিভাবে ঘটছে সেটা দেখাইলাম। বাস্তবে আপনার জীবনে তাই ঘটে। আপনি এখন দরজা দিয়ে, আপনার বাসায় 3টা দরজা থাকুক, আপনি এই একইভাবে বের হইতে পারবেন। এখন আমি সূত্র বলে দিলাম, এখন এইটা বুঝছেন তাহলে না? এই সূত্র বলে দিলাম n টু দি পাওয়ার r, এটা কিভাবে আসছে। বা এই সূত্র দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে আপনি কিছু বুঝতে পারছেন? আপনার যদি বুঝতে হয় তাহলে এইটার দিকে তাকাতে হবে, আমি যেটা দেখাইলাম। ঠিক আছে?
ওকে ফাইন। এইরকম করে আমরা আরো সুন্দর করে আপনাদের ধরিয়ে ধরিয়ে বুঝাবো আমাদের যখন সময় থাকবে শিডিউল ক্লাসগুলোতে, ঠিক আছে? ওই সকল ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে করার চেষ্টা করব। আজকে সন্ধ্যা 7টায় আমাদের প্রাইমারির একটি সেমিনার আছে ইন্টেনসিভ কেয়ার ব্যাচের। যারা যারা প্রাইমারিতে ভর্তি হতে চান এবং টিকতে চান পরীক্ষায়, সেই গ্যারান্টি দিয়ে আমরা ভর্তি নিব। ওই সন্ধ্যা 7টায় আপনারা ওই সেমিনারটাতে অংশগ্রহণ করবেন। আমাদের শ্রদ্ধেয় সিও স্যার থাকবে ওইখানে, এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে দেওয়া হবে। এবং আপনি সামনে যে সুযোগ আছে আপনার চাকরি পাওয়ার, এই পরীক্ষায় যদি না টিকেন তাহলে আমরা সম্পূর্ণরূপে কোর্স ফিটা আপনাকে ফিরিয়ে দিব। সুতরাং আপনারা এই সুযোগটা রূপে নিবেন সেটাই আশা করি। একটা বেশি সহজ স্যার, আচ্ছা ওকে ফাইন, ধন্যবাদ। ওকে, তপন রয়, তাহলে সন্ধ্যা 7টায় দেখা হবে ইনশাল্লাহ প্রাইমারির ইন্টেনসিভ কেয়ার বেস এর সেমিনারে। সবাই অংশগ্রহণ করবেন। আসেন আমরা তাহলে নেক্সটে যাই। অনেক কথা বললাম এই কোয়েশ্চেনটা নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি বললাম যে পরীক্ষা, যে কোনো পরীক্ষায় প্রাইভেট অথবা সরকারি ব্যাংকের যে কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা খুব বেশি। একবার আসছেও বটে এই ধরনের কোয়েশ্চেন, এই স্ট্রাকচারের কোয়েশ্চেন। সুতরাং আপনার যাতে এটা ভুল না হয়। এবার দেখেন কি বলছে, একটু দেখি। এইবার আগের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেনের মধ্যে আপনারা একটা ধরা খাবেন। প্রথমটাতে একটা খাইছেন, এটাতে আরেকটা খাবেন। দেখেন কি বলছে যে ইন হাউ মেনি ওয়েস, কত ভাবে, ক্যান পারবেন, টু ডোরস বি সিলেক্টেড, দুইটা ডোর সিলেক্ট করতে পারবেন ফ্রম 3 ডোরস, মানে 3টা ডোর থেকে 2টি ডোর কত ভাবে সিলেক্ট করতে পারবেন আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। সবাই আনসার করার চেষ্টা করেন। 3টি ডোর থেকে আপনি 2টি ডোর সিলেক্ট করবেন, কত ভাবে সিলেক্ট করতে পারবেন এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 3টি ডোর থেকে কয়টা সিলেক্ট করতে বলছে? 2টা। কত ভাবে পারবেন সবাই একটু বলেন। 6 ভাবে। 6 ভাবে, রাইট, এই তো ফ্যান্টাস্টিক। 6 আবার ডোর, ইয়েস, আবার গোল খাওয়াবো আপনাদের। কি বলেছেন? ওকে ফাইন। প্রীতি আহমেদ 6 ভাবে, ওয়াও। মোহাম্মদ আবরার, ইয়েস 6 ভাবে। ওকে, 3 পারমিশন 2, শেষের কবিতা, নিস্তব্ধতা, এগুলো কি? ওকে 6 ভাবে, ফাইন। আবার একটু দেখি, আবার একটু শেয়ার করে দেন প্লিজ, ক্লাসটা একটু মেনশন করে দেন। আবার একটু পার্টিসিপেন্ট বাড়লে আমি এইভাবে আরো ভেঙে ভেঙে আপনাদের বলবো। আপনারা মহা ভুলে আসছেন না মহা শুদ্ধে আছেন, এই বিষয়গুলো এখন ক্লিয়ার হতে পারবেন। অনামিকা, ঠিক আছে। তারপরে 6 বলেছেন, মেবি তারি, কি এটা আমি বুঝতে পারছি না। ওকে, আচ্ছা এবার আসেন আমরা বিষয়টা একটু দেখি। হাসি মতো 6 বলেছেন, রাইট। আমরা একটু দেখি বিষয়টা, আপনাদের একটু ভেঙে চুরে বলি। দেখেন আগের কোশ্চেনটা ছিল কি? আগের কোশ্চেনটা ছিল পারমিউটেশনের। পারমিউটেশন সূচক কিছু শব্দ আছে, সেটা কি ছিল? ওইখানে অ্যারেঞ্জ কথাটা ছিল। অ্যারেঞ্জ মানে কি? সাজানো। বি কেয়ারফুল। এইবার কিন্তু অ্যারেঞ্জ নাই, কি আছে? এইবার শব্দটা, এই সেন্টেন্সটার মধ্যে কি শব্দ আছে দেখেন, সিলেক্ট কথাটা উল্লেখ আছে। সিলেক্ট মাথায় রাখবেন। সিলেক্ট মানে কি বুঝায়? সিলেক্ট মানে হচ্ছে সিলেক্টেড, তারা এটা বলছে কতভাবে সিলেক্টেড করতে পারবেন। তার মানে সিলেক্ট মানে হচ্ছে আমরা জানি বাছাই করা। যখন এখন আসেন আপনারা কেন পারমিউটেশন এবং কম্বিনেশনকে আলাদা করতে পারেন না? একটু আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, কেন আলাদা করতে পারেন না? কারণ হচ্ছে আপনারা বিন্যাস আর সমাবেশ এই দুইটাই বুঝেন। বিন্যাস এবং সমাবেশ দিয়ে খাঁটি বাংলায় বোঝা যায় না। খাঁটি বাংলা হলো সাজানো, আরেকটা হলো বাছাই। তার মানে এইটা যে কম্বিনেশনের মেথ, এটা যে কম্বিনেশনের মেথ, সেটা আপনি বুঝবেন কিভাবে? বোঝার ওয়ে হলো সিলেক্ট বা বাছাই। প্রশ্নে যদি সিলেক্ট বা বাছাই বা দল গঠন এইসব কথা বলা থাকে, বা হ্যান্ডশেক, হ্যাঁ, এইসব কথা যদি বলা থাকে তাহলে সেটা হয় পারমিউটেশন। তার মানে কম্বিনেশন কি হবে? কম্বিনেশন। তাহলে সিলেক্ট শব্দটা যেহেতু আছে, তার মানে এটা পারমিউটেশনের মেথ না, এটা কিসের মেথ? এটা কম্বিনেশনের মেথ। তাহলে কম্বিনেশনের মেথ যদি করতে যান তাহলে তো আপনার কম্বিনেশনের সূত্রটা জানতে হবে। কম্বিনেশনের সূত্র হলো এন সি আর সমান, আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখেন এইবার তাহলে আমরা একটু আনসারটা কি হবে বোঝার চেষ্টা করি। গঠন, সাজানো, সমাবেশ। ওকে, তাহলে
এখানে দেখেন, এখানে কন্ডিশন হচ্ছে n এর মান r এর সমান অথবা r এর চেয়ে বড় হইতে হয়। এখন আমাকে বলছে তিনজন, কয়জন? তিনটি ডোর। কয়টা ডোর? তিনটি ডোর। ধরেন ডোর এ, ডোর বি এবং ডোর সি, এই হচ্ছে আমাদের তিনটি ডোর। তিনটি ডোর থেকে কয়টা ডোর নিতে বলছে? দুইটি ডোর নিতে বলছে। কয়টি? দুইটি ডোর নিতে বলছে। তাহলে কত ভাবে এটা আমরা সিলেক্ট করতে পারি, কতভাবে বাছাই করতে পারি, সাজানো না, বাছাই, নট সাজানো। তাহলে এইবার পাচ্ছি কে? প্রীতি। প্রীতি আহমেদ 3। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এইবার কোনো ভুল নেই, 3 রাইট। এইবার বুঝে গেছেন? বুঝেছি স্যার। কে এটা? শাম্মী আক্তার। আচ্ছা, উনি কি আমাদের শাম্মী ম্যাডাম কিনা? আমি আসলে প্রোফাইল পিকচার দেওয়া নাই, আমার মনে হয় উনি শাম্মী ম্যাডামই। ওকে, শাম্মী ম্যাডামকে ক্লাসে পেয়ে সত্যি আমি অভিভূত। অসাধারণ ইংলিশের টিচার, ওনার প্রনাউন্সিয়েশনের মুগ্ধ আমি সত্যিকার অর্থে। যখন ক্লাস নেই তখন আমি যদি বোর্ডে নাও তাকাইতে পারি, অন্তত কানে শোনার চেষ্টা করি, কারণ এত সুন্দর উচ্চারণ। সত্যি আমি মুগ্ধ আপনার উচ্চারণে। এবং আপনার লিটারেচার তো আমার কাছে আরো ভালো লাগে, লিটারেচার বিশ্লেষণ। ঠিক আছে, যখন গ্রামারের ক্লাস নেন অথবা ভোকাবুলারি ক্লাস নেন, তখন আমি শুধু খালি সাউন্ড গুলো শুনি যে এত সুন্দর উচ্চারণ, যদি আমি পারতাম। এবার আসেন, তাহলে আমরা কিভাবে সেটা করি? আমরা সেটা হচ্ছে করব তিনটি ডোর থেকে কম্বিনেশন, দুইটি ডোর নিব। ঠিক আছে, তাহলে এটার আমরা ক্যালকুলেশনটা কি বলেছি? ক্যালকুলেশনটা বলেছি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2, আর এর মান কত? 2। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করলে কি হয়? ক্যালকুলেশন করলে হয়, উপরে ধরেন 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু ওইখানে 3 মাইনাস 1 মানে কি? 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1ই। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে কি দাঁড়ায়? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যায়, কারণ নিচে আমার একটা 2 ফ্যাক্টোরিয়াল অপেক্ষা করতেছে, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দেই, তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 ডিভাইডেড 1 মানে কি? 3। তাহলে কত ভাবে সিলেক্ট করা যাবে? 3 ভাবে সিলেক্ট করা যাবে। তার মানে যারা 6 আর 6 এর মধ্যে পড়েছিলেন তারা কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? আমাকে সবাই বলেন, আপনারা যে ভুলটা করেছিলেন সেই বিষয়টা কি এখন ক্লিয়ার হয়েছেন কিনা? ঠিক আছে, আমি আবারও রিকোয়েস্ট করছি ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করে রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন হচ্ছে, এখানে দেখেন এই n কম্বিনেশন r, এটা এইভাবে না বলা থেকে এইভাবেও থাকতে পারে n কম্বিনেশন r, অথবা এইভাবে না থেকে কম্বিনেশন n r, কথাটা এভাবেও থাকতে পারে। এই তিনটা ভাবেই থাকতে পারে, কিন্তু সূত্র একই ভাবে, সূত্রটা r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আবারও বলি, আজ সন্ধ্যা 7টায় আমাদের যে অনলাইন সেমিনারটি আছে ব্যাংকের প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচের, ওই সেমিনারটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। কারণ ইন্টেনসিভ কেয়ার ব্যাচে আমরা এই গ্যারান্টি দিয়ে ভর্তি করাচ্ছি, যদি আপনি পরীক্ষায় না টিকেন তাহলে আপনার কোর্স ফিটা সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে। আসেন আমরা পরে যাই, কি বলছে দেখি। দুইটা কোশ্চেন নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, এইবার আসেন, এইবার খুব ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সবসময় থাকবে। এটা নিয়ে আমি আরো একাধিক ম্যাথ আপনাদের রেফারেন্স টেনে পরীক্ষা আসছে এবং আসার সম্ভাবনা আছে, এই ম্যাথগুলো নিয়ে কথা বলবো। সবাই বোর্ডের দিকে একটু মনোযোগ দেন এবং ক্লাসটা একটু শেয়ার মেনশন করেন, যাতে আমাদের পার্টিসিপেন্ট যাতে একটু উপরে উঠে, নিচে না নেমে যায়। এখানে কি বলছে দেখেন, ইন আ পার্টি, একটি পার্টির মধ্যে 15 পিপলস, 15 জন মানুষ কি করছে? শেক দেয়ার হ্যান্ড, তারা তাদের হ্যান্ডশেক করছে 15 জন মানুষ, উইথ ইচ আদার, একে অন্যের সাথে। মানে 15 জন ব্যক্তি একটা পার্টির মধ্যে একে অন্যের সাথে হ্যান্ডশেক করেছে। এখন বলতেছে যে হাউ মেনি টাইমস, কতবার ডিড দ্য হ্যান্ডশেকস টেক প্লেস, তাহলে কতবার হ্যান্ডশেক হয়েছে। সহজ কথায় যদি বলি, 15 জন ব্যক্তি একে অন্যের সাথে যদি হ্যান্ডশেক করে, তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যাটা কত আমাদের কাছে সেটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। সবাই একটু আনসার করার চেষ্টা করবেন। তার মানে এটাও কিসের ম্যাথ? এটাও কম্বিনেশনের ম্যাথ। তাহলে আসেন আমরা হ্যান্ডশেকের একটা সূত্র জানি। সূত্রটা হয় এইরকম, হ্যান্ডশেকের সূত্র হচ্ছে
যদি প্রশ্নে হ্যান্ডশেক কথাটা থাকে তখন হ্যান্ডশেকের সূত্রটা হবে NC2, অলওয়েজ আর এর মান 2 হবে হ্যান্ডশেকের ক্ষেত্রে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা কেন হ্যান্ডশেকের ক্ষেত্রে অলওয়েজ আর এর পজিশনে 2 থাকে, কেন কি কারণে 2 থাকে? অনেকের কি এটা আনসার মুখস্থ নাকি? সবাই এটা খুব ভালো পেরে যাচ্ছেন। কারণ হচ্ছে হ্যান্ডশেক করতে গেলে কয়জন ব্যক্তি লাগে? সর্বনিম্ন 2 জন আমাদের ব্যক্তি লাগবেই, অথবা 2টা হাত লাগবে। আর এই জন্য হ্যান্ডশেকের ক্ষেত্রে আর এর মানটা কত হয়? 1 হয়। আর এর মানটা কি হবে? সরি, আর এর মানটা এখানে কি হবে? 2 হবে, অলওয়েজ 2 হবে হ্যান্ডশেকের ক্ষেত্রে। তাহলে এখানে ব্যক্তি কয়জন? n এর মান হবে সেটা কত? 15। আর আমরা জানি হ্যান্ডশেক করতে আমাদের কয়জন ব্যক্তি দরকার? 2 জন ব্যক্তি দরকার। এখন 15 জন ব্যক্তি যদি একে অন্যের সাথে হ্যান্ডশেক করে তাহলে মোট কতগুলো হ্যান্ডশেক হবে? সূত্রটা হচ্ছে 15C2। এখন এইটা যদি আমরা নরমালি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হবে একটু দেখি। তাহলে আমরা সবাই জানি সূত্রটা লিখে দিয়েছিলাম, 15 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 15 মাইনাস এখানে কি হবে? 15 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 বিয়োগ করলে কত হবে? 13 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 ইনটু 14 ইনটু কত? 13 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 13 ফ্যাক্টোরিয়াল। এই 13 ফ্যাক্টোরিয়াল 30 ফ্যাক্টোরিয়াল কেটে দেই, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 2 দিয়ে 14 কে কাটলে হবে 7। তার মানে 15 আর 7 যদি আমরা গুণ করি, 5 সাথে 35, 7 কে 7 আর 3 10, তার মানে কত? 105টি হ্যান্ডশেক হবে। মোট 105টি হ্যান্ডশেক হবে। আপনাদের একটা ফ্যান্টাস্টিক ওয়ে এখন দেখাবো। এই যে সূত্র বিশ্লেষণ করে এতগুলো লাইন করে আনসার করছেন না, এতগুলো লাইন করে আনসার করার দরকার নাই, জাস্ট এক লাইনে আনসার বের করতে পারবেন। 2টা হাত প্রয়োজন হয়। হ্যাঁ, কে এটা? অনামিকা আক্তার মিম। এখন আপনি আরো দ্রুত এটা কিভাবে করবেন? আরো দ্রুত করার ওয়েটা এখন দেখেন। আমাদের এখানে বলেছিল কি 15 জন ব্যক্তির থেকে আমরা হ্যান্ডশেক করবে, তাহলে মোট কতগুলো হ্যান্ডশেক হবে? এইটা করতে গেলে একটু সবাই মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট। খুব দ্রুত কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। ক্লাসটা একটু শেয়ার করেন, কারণ অনেকেই কমে যাচ্ছে দেখতে পাচ্ছি। খেয়াল করেন, আর এর মান কত আছে? আর এর মান 2 আছে। এই 2 এই 15 এর অর্ধেকের কম কিনা? 15 এর অর্ধেকের কম কিনা? 15 অর্ধেক কত? 7.5। তাহলে 7.5 এর কম না এটা? যদি কম থাকে তাহলে আপনার সহজ ওয়েটা হলো, এখানে 2 আছে, তাহলে উপরে জাস্ট 2 গড় যাবেন। 2 গড় যাওয়া মানে কি? 15 এক কমে কত? 14 পর্যন্ত যাবেন। আর নিচে যা থাকবে, এখানে আর এর মান কত? 2, তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? আমরা তো সবাই জানি 15 ইনটু 14, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2, আর 2 দিয়া এখানে 7 14, 7 15 কত? 105। আপনার এক লাইনে ম্যাথ শেষ। এটাকে বলা হয় এই যে কম্বিনেশনের সূত্রটা, এটা দিয়ে মানে এটা দিয়ে আপনি আরো দ্রুত করতে পারবেন। সম্পূরক সমাবেশ বলা হয় এই সূত্রটাকে। অর্ধেকের কম থাকলে এই সূত্র দিয়ে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। এখন এই কোশ্চেনটাই যদি এইভাবে না এসে অন্যভাবে আসতে পারে, সেটা কেমন? আসেন সেটা একটু দেখি। হ্যাঁ রয়, আপনি ঠিক বলেছেন। এইটা যদি আমি একটু আপনাদের বলি যে এই কোশ্চেনটাই যদি পরীক্ষায় হ্যাঁ আসছে, এইভাবেই আসছে। এখানে বললো যে কতজন ব্যক্তি, হাউ মেনি পিপল, আপনার কতজন ব্যক্তি হ্যান্ডশেক করলে মোট হ্যান্ডশেকের সংখ্যা যদি 105 হয়, মোট হ্যান্ডশেকের সংখ্যা যদি 105 হয়, তাহলে ওই পার্টিতে কতজন ব্যক্তি ছিল আমাদের কাছে সেটা জানতে চাওয়া হলো। দেখেন, মোট হ্যান্ডশেকের সংখ্যা যদি 105 হয়, তাহলে বলেন ওই পার্টিতে মোট কতজন ব্যক্তি ছিল। তখন আমরা ম্যাথটা কিভাবে করব? তখন আমাদের ম্যাথটা করার ওয়েটা হচ্ছে এইটা, যে হ্যান্ডশেক করতে আমাদের যে সূত্রটা সেটা কি বলে? সেটা হচ্ছে NC2, আর এইটা সমানে কত দেওয়া আছে? 105 দেওয়া আছে। এটা সমানে, বোঝা গেল? এখন এই সমীকরণটা যদি সলভ করি তাহলেই কিন্তু আমাদের ওই ক্লাসে মোট বা ওই পার্টিতে মোট কতজন ব্যক্তি ছিল সেটা বের হয়ে আসবে। মোট কতজন ব্যক্তি ছিল। তাহলে আমরা এটা যদি নরমালি ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, নিচে হচ্ছে 2 আর উপরে হবে 2 গড় পর্যন্ত, তার মানে কি n ইনটু 1 কমে n - 1 ইকুয়াল এখানে কত? 105। এখন
এটাকে যদি আমরা আর আর গুণ করি আর উপরে যদি নরমালি গুণ করে দিই তাহলে n স্কয়ার মাইনাস n, আর এখানে আমরা কত 105 কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে 210। তার মানে দেখেন এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে n স্কয়ার মাইনাস n মাইনাস 210 ইকুয়াল 0। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কি মিডল টার্ম ব্রেক করতে হবে। তো মিডল টার্ম ব্রেক যদি করি তাহলে এখানে 100 210 এর দুইটা উৎপাদক বের করতে হবে, সেই দুই উৎপাদক অবশ্যই বিয়োগ করতে হবে, কারণ এখানে ধ্রুবপদের আগে বিয়োগ সাইন আছে তাই বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত হইতে হবে, 1 হইতে হবে। তাহলে 210 এর দুইটা উৎপাদক কি হতে পারে খেয়াল করে দেখেন, আমরা 15 আর 14 যদি 15 আর কত 14 গুণ করলে কত হয় একটু দেখেন, 15 আর 14 গুণ করলে 4 5 20 বুঝাই যাচ্ছে তাহলে। আর এখানে আমাদের কত হবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 210ই হবে। ঠিক আছে, এখন বলেন তাহলে আমাদের আনসারটা কত হবে, সবাই বলেন আনসারটা কত হবে। মিডল টার্ম ব্রেক তো আমরা বুঝতে পারলাম, বলেন আনসারটা তাহলে কত হবে। এখন অনেকে হয়তো বলবে যে আনসার তো এখানে দেওয়াই আছে, সুতরাং আমাদের এত কিছু করার দরকার কি। ইয়েস, আপনি ঠিকই বলেছেন যে আমাদের আসলে, কিন্তু রিয়েল প্রসিডিওরটা কি আমরা সেটা বোঝানোর চেষ্টা করছিলাম। রিয়েল প্রসিডিওরটা কি, তাহলে আমরা যদি নরমালি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, n স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে বড় উৎপাদকের আগে মাইনাস সাইন রাখি, প্লাস কত 14n মাইনাস 210 ইকুয়াল 0। এটা হলো রিয়েল, মানে আপনি একদম ভেঙে ভেঙে যদি ক্যালকুলেশন করেন তাহলে সেটা করেন। আপাতত আমি পরে দেখাচ্ছি আপনি এক নিমিষে কিভাবে অ্যান্সার করবেন, মানে কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার করবেন আমি সেটাও দেখাচ্ছি। তাহলে এখানে যদি n কমন নেই তাহলে আমার থাকে হচ্ছে n মাইনাস 15, আর পরে যদি আমরা প্লাস 14 কমন নেই, প্লাস 14 কমন নিলে আমাদের থাকে হচ্ছে n মাইনাস 15 ইকুয়াল এখানে 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন n মাইনাস 15 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে n প্লাস 14 ইকুয়াল 0। এইবার আমরা বলতে পারি ইদার আমাদের n মাইনাস 15 ইকুয়াল এখানে কি হবে 0, আর n প্লাস 14 ইকুয়াল এখানে কি হবে 0। এটা কিন্তু রিটেন এবং এমসিকিউ দুইটা পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, n ইকুয়াল মাইনাস 14। আমরা জানি মানুষের সংখ্যা কখনোই নেগেটিভ হতে পারে না, তাই n এর মান 14 হবে না, মাইনাস 14 হবে না, n এর মান হবে কত 15। তাহলে ওই পার্টিতে মোট কতজন ব্যক্তি ছিল, 15 জন ব্যক্তি ছিল। প্লিজ ক্লাসটা একটু শেয়ার মেনশন করেন। এইবার আমি শর্টকাটে কিভাবে করা যায়, খুব দ্রুত কিভাবে করা যায় সেটা আমি আপনাদের দেখাবো, খুব দ্রুত কিভাবে করা যায়। দেখেন এইটা আপনার রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ, তাই আমি পুরো জিনিসটা ব্যাখ্যা করে দেখাইলাম। এইবার আসেন, যদি আপনার হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া থাকে, কত দেওয়া ছিল হ্যান্ডশেকের সংখ্যা 105, তাহলে ওই পার্টিতে কতজন ব্যক্তি ছিল। এই ম্যাথ করার ওয়েটা হলো এই 105 কে অলওয়েজ 2 গুণ করবেন, তার মানে মোট হ্যান্ডশেক সংখ্যা যত থাকবে তাকে অলওয়েজ 2 গুণ করবেন, অলওয়েজ, এটা একদম ফিক্সড কথা, 2 গুণ করবেন। এখন প্রশ্ন যদি করেন এই ভাই কেন 2 গুণ করব, তাহলে ভাই বলবো যে রিটেনটা করাইলাম না, এটা একটু ভালো করে অবজার্ভ করেন। এটা ভালো করে অবজার্ভ করলে আপনি অ্যাবজর্ব করতে পারবেন যে আসলে কেন 2 দিয়ে অলওয়েজ গুণ করতে হয়। আচ্ছা, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 210 পেয়েছি। তার পরবর্তী কাজটা কি, এই 210 এর পর পর দুইটা উৎপাদক বের করবেন, পর পর দুইটা উৎপাদক, পর পর দুইটা উৎপাদক মানে কি, যে দুই উৎপাদকের পার্থক্য অলওয়েজ 1 থাকবে, তাহলে সেটা কি হতে পারে, একটা 15 আর একটা কি 14। এর মধ্য থেকে যে ফিগারটা বড় সেটাই আনসার। তাহলে কত বড়, 15 বড়। তাহলে ওইখানে কতজন ব্যক্তি ছিল, 15 জন ব্যক্তি ছিল। দ্যাটস ইনাফ, শেষ। এই তো। এখন যদি অন্য ম্যাথ আসে, যেভাবে ইচ্ছে সেভাবে আসুক, এই ক্যাটাগরি ম্যাথ সবসময় থাকে, সুতরাং আপনার জন্য কোনো বিষয়ই নাই ক্যালকুলেশন গুলো। আশা করি ক্লিয়ার। হাসি মধু হ্যান্ড টু, এই জন্যে 2 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, যথার্থই ধরেছেন। এবার আসেন আমরা একটু অন্য জায়গায় চলে যাই। অনেকক্ষণ বললাম, পারমিউটেশন কম্বিনেশন নিয়ে কথা বললাম, এবার একটু টাইম এন্ড ডিস্টেন্সে নিয়ে আসি। মানে আজকে কিন্তু খুব কঠিন কঠিন টপিক পড়াচ্ছি, 2 জন ছাড়া তো হ্যান্ডশেক করা যায় না। হ্যাঁ, তাই তো 2 দিয়ে গুণ হয়, এই তো ভালো বুঝেছেন, তাই না। এবার দেখেন কি বলছে, যে একটি ট্রেন 250 মিটারস লং, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, রানিং উইথ আ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে। উইল পাস এন ইলেকট্রিক
পুল ইন, তাহলে একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে সেই ট্রেনটি কত সময় নিবে আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে। কারা কারা পারমুটেশন কম্বিনেশন হ্যান্ডশেকের মেথ কারা কারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সবাই একটু কমেন্টসে ক্লিয়ার শব্দটা অন্তত লিখেন, এতটুকু তো আশা করতেই পারি নাকি। মোহাম্মদ আবরার হাসিমুদু যাই তো আমি আমার ডান, ও আচ্ছা হ্যাঁ এই যে করা যায়, নিজের সাথে নিজে হ্যান্ডশেক করা, হ্যাঁ সুন্দর ভালো বলেছেন, মজা করতে আসছি আমরা এখানে না। আসেন ম্যাথ দেখি। এখানে তারা কি বলছে, টেইনের ম্যাথ করার আগে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে, ওই জিনিসগুলো আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখেন আমি বলি যে টেইনের ম্যাথগুলো সবসময় একটা সূত্র দিয়ে করব, সেটা হলো ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। আর কোনো সূত্র শিখবো না, আলাদা করে স্পিড আলাদা করে টাইম এগুলো শেখার দরকার নাই, জাস্ট একটা সূত্রই শিখবেন। এবং মাথায় রাখবেন এই টেইনের ম্যাথের ক্ষেত্রে আপনার কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো কি আমি একটু দেখাচ্ছি। টেইনের ম্যাথের ক্ষেত্রে ডিস্টেন্সকে অলওয়েজ মিটারে কাউন্ট করবেন, আর সময়কে অলওয়েজ সেকেন্ডে কাউন্ট করবেন। কেন কি কারণে? কারণ আপনারা নিজেও একটু ভালো করে চিন্তা করলে পারবেন, 10 কিলোমিটার লম্বা ট্রেন পান নাই, 5 কিলোমিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম আপনি কখনো চোখে দেখেন নাই। তাই শুধু ট্রেনের ম্যাথগুলোর ক্ষেত্রে অনেকে ক্লিয়ার লিখছেন, এই তো ভাল লাগছে, এখন মনে হচ্ছে যে আমি অফলাইনে ক্লাস নিচ্ছি। ভাই মাঝে মাঝে এরকম করেন, ভাল লাগবে, ঠিক আছে। আর যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা ক্লিয়ার লিখেন, আর যারা যারা ক্লিয়ার হন নাই আল্লাহর হস্তে তারাও লিখেন, ঠিক আছে। এবার আসেন, আমি বলেছিলাম যে ডিস্টেন্স টেইনের ম্যাথের ক্ষেত্রে, শুধু টেইনের ম্যাথের ক্ষেত্রে ডিস্টেন্স মিটারে চিন্তা করবেন আর টাইম চিন্তা করবেন সেকেন্ডে। এই জিনিসটা কেন, কারণ হচ্ছে আমি এটা বললাম, আর মিটারের সাথে সময়ের যে একক তার সম্পর্ক কিন্তু সেকেন্ডের। যদি কিলোমিটার থাকতো তাহলে কিন্তু সময়ের এককের সম্পর্ক হতো আওয়ারের সাথে, ঠিক আছে। এগুলো আপনারা জানেন, আমি এদিকে আর না যাই, জাস্ট এইটা বলবো যে এইটা মাথায় রাখবেন ট্রেনের ক্ষেত্রে। আরেকটা জিনিস, ট্রেনের ম্যাথের ক্ষেত্রে এই যে গতিটা আছে, এই গতি অলওয়েজ মিটার পার সেকেন্ডে কাউন্ট করবেন। কেন? কারণ ডিস্টেন্স কাউন্ট করছেন মিটারে, সময় কাউন্ট করছেন সেকেন্ডে, তাহলে আপনার একক মিলাইতে গেলে কিলোমিটার পার আওয়ারে গতি রাখা যাবে না, গতিকে অলওয়েজ কিসে রাখতে হবে? মিটার পার সেকেন্ডে রাখতে হবে। তাই যদি কিলোমিটার পার আওয়ার থাকে, যদি কিলোমিটার পার আওয়ার গতিটা থাকে, তাহলে সেই গতিটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর মিটার পার সেকেন্ডে কনভার্ট করার নিয়মটা হলো 5/18 দ্বারা গুণ করে দিলে সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। এখন অনেকের প্রশ্ন হয়, ওই 5 কোথায় থেকে আসলো, 8 18 কোথা থেকে আসলো, এগুলো তো বুঝি না। তাহলে একটু খেয়াল করেন, দেখেন আমরা যদি বলি 1 কিলোমিটার পার আওয়ার, এই কথাটার অর্থ কি দাঁড়ায়? এই কথাটার অর্থ দাঁড়ায় হচ্ছে এইটা, যে 1 কিলোমিটার পথ যেতে লাগে হচ্ছে 1 ঘন্টা, এইটাই তো বোঝাচ্ছে। এখন আমরা কি করতে চাচ্ছি ভাই, এই কিলোমিটার পার কিলোমিটারটাকে আমি মিটারে নিব এখন। তাহলে 1 কিলোমিটার সমান কত জানি? 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে ঘন্টাটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এইবার আসেন, আমরা যদি একটু কাটাকাটি করি, শূন্য কেটে দেই, 5 এখানে হবে কত? 2 দিয়ে কাটলে 5, আর 36 কে 2 দিয়ে কাটলে কত? 18। এ ভাই বুঝেছেন কিনা যে 5/18 দ্বারা আমরা কেন গুণ করতে বলি? তখন সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। আর তার ঠিক উল্টা করতে হয়, যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আবার ফিরে আসতে চান, তাহলে ওই মিটার পার সেকেন্ডকে তার উল্টাটা মানে কি 18/5 দ্বারা গুণ করে দিলে সেটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যায়। এরকম আরো কিছু কিছু তথ্য আছে, এগুলো জানতে হবে। এত কিছু আসলে আমাদের এই লাইভ ক্লাসগুলোতে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, বা আপনারাও বিষয়টা ভালোভাবে নেন না, এতক্ষণ ধৈর্য ধরে শুনতে চান না। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স এবং নেগলিজেবল ডিস্টেন্স বলে একটা কথা আছে। তার মানে ধরেন এই হচ্ছে একটি প্ল্যাটফর্ম, সাপোজ এই হচ্ছে 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্মটাকে যদি 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন অতিক্রম করতে যায়, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যদি অতিক্রম করতে যায়, ধরেন অতিক্রম করছে একটা পর্যায়ে এইখানে ট্রেন কি করলো, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এই প্ল্যাটফর্মটাকে কি করলো, অতিক্রম করে ফেললো। এখন এই অতিক্রম করতে গিয়ে আসলে ট্রেনের কতটুকু পথ অতিক্রম করতে হয়েছে একটু ভালো করে খেয়াল করেন। তাহলে দেখেন, তার মানে দেখেন এই 200 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মটা অতিক্রম করতে গিয়ে ট্রেনের এই 200 মিটার তো অতিক্রম করতে হয়েছেই,
পাশাপাশি ট্রেন তার নিজের দৈর্ঘ্য আরো 100 মিটার অতিক্রম করতে হয়েছে। তার মানে 200 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে গিয়ে ওই ট্রেনের আসলে মোট 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে মাথায় রাখবেন, ট্রেনের ম্যাথগুলোর ক্ষেত্রে যদি অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স হয় তখন দুইটা অবজেক্টের দৈর্ঘ্য যোগ হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই অবজেক্ট যাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য যোগ করতে হয়। আর যদি নেগলিজেবল ডিস্টেন্স হয়, ধরেন এই হচ্ছে একটা গাছ, এই গাছটিকে যদি একটি 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এই গাছটাকে অতিক্রম করবে, তাহলে গাছটি কি একটি নেগলিজেবল ডিস্টেন্স না? 100 মিটার দৈর্ঘ্যের ট্রেনের সাথে গাছের যে দৈর্ঘ্যটা সেটা খুবই নগণ্য, তাই এখানে কাউন্টিং এ আসে না। এখন এই 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি যখন ধরেন অতিক্রম করছে 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 এই করে ফেললো কত 200 মিটার, এই 200 মিটার দৈর্ঘ্য এই ট্রেনটাকে অতিক্রম করতে হয়েছে এই গাছটাকে অতিক্রম করতে গিয়ে। তার মানে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি এইটা যে ট্রেন যখন কোনো নেগলিজেবল ডিস্টেন্স অতিক্রম করে, গাছ, মানুষ, খুঁটি, পুল এইসব জিনিস যখন ট্রেন অতিক্রম করে তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, এবার আসেন আমরা একটু কোয়েশ্চেনটা করতে যাই, যতটুকু বলা যায় বলার চেষ্টা করলাম। তার মানে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার গতিতে একটি খুঁটিকে অতিক্রম করতে যাচ্ছে। সাপোজ এই হচ্ছে একটি খুঁটি, এই খুঁটিকে অতিক্রম করবে কত 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এই খুঁটিটাকে অতিক্রম করবে, 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন। এবং ট্রেনের যে গতি সেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এখন কত সময় লাগবে জানতে চাওয়া হয়েছে, কত সময় লাগবে এই খুঁটিটাকে, এই 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন এই খুঁটিটিকে অতিক্রম করতে কত সময় লাগবে টাইম বের করতে বলছে। আমি আলাদা করে টাইমের সূত্র দিয়ে করার দরকার নাই, যদি বলেন টাইমের সূত্রটা কি আলাদা দিয়ে, তখন ডিস্টেন্স বাই স্পিড, আমি সেটা বলবো না। আমি বলবো সবসময় একটা সূত্রকে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। আপনি এটা অ্যাপ্লাই করেন না, এত কিছু দরকার কি? এখন আসেন, ডিস্টেন্স মানে কি? ট্রেন যেহেতু নেগলিজেবল ডিস্টেন্স মানে এই খুঁটিটাকে অতিক্রম করছে, তাহলে ট্রেন খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে আপনার ডিস্টেন্স হবে কত 250 মিটার, ডিস্টেন্সটা হবে 250 মিটার। তাহলে আমার ডিস্টেন্স হচ্ছে 250 মিটার ইকুয়াল স্পিড ইনটু টাইম। আমার স্পিড কত দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার এখানে স্পিড হবে কত 50 কিলোমিটার পার আওয়ার। এবার একটু প্রবলেম আছে, প্রবলেমটা কোথায়? সমীকরণের এই পাশ দেওয়া আছে মিটার, তাহলে এই পাশ কিলোমিটার রাখা যাবে না, এই কিলোমিটার পার আওয়ার গতিটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এই হচ্ছে ট্রেনের ম্যাথগুলো, সবসময় এই জায়গাগুলো মাথায় রাখতে হয়। তাই আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম কিলোমিটার পার আওয়ার গতিকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, অফকোর্স আপনাকে এখানে গুণ করতে হয় 5/18 দ্বারা, তারপরে ইনটু কি টাইম। এখন টাইম কত জানি না, সেটাই তো আমার চলক ধরে নিব, তাহলে টাইমই বের করব, টাইম এভাবেই থাক। এখন এই নর্মাল ইকুয়েশনটা যদি করি তাহলেই তো হয় আমাদের। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে পাই 250 আর ওইখানে আমরা কত পাই 5 5 25 আর সাথে একটা শূন্য, আর এখানে কত 18 আর ইনটু এখানে কি আছে টাইম। এখন আমি টাইম বের করব, এই উপরে উপরে আমরা জানি কাটা যায়, তাহলে 250 আর 250 কেটে দিতে পারি, 250 কেটে দিলে আমরা কি পাই এখানে, আমরা এখানে 1 পাই, কেমন? আর উপরে আমার কি আছে টাইম, টাইম আর ডিভাইডেড এখানে কি 18, অতএব পাড়াআড়ি গুণ করলে আমরা বলতেই পারি আমাদের যে টাইম সেই টাইম সমান কত 18 সেকেন্ড। কত সেকেন্ড? 80 সেকেন্ড। আমি দেখতে পাচ্ছি অনেকই কমে গিয়েছে পার্টিসিপেন্ট, কততে আসছে না, আমি তাহলে আর ক্লাসগুলো বাড়াইতে চাচ্ছি না, যেহেতু পার্টিসিপেন্ট কমে গিয়েছে। আমি আরো অনেক সুন্দর সুন্দর ম্যাথ ছিল, এই যে সুন্দর সুন্দর ট্রেনের ম্যাথগুলো ছিল, বুটেন স্টিমের ম্যাথগুলো ছিল, এইগুলো আর করাবো না, শেষ করে দিব এখানে। কারণ আপনারা ক্লাসগুলো লাইভ আমরা শেয়ার অথবা মেনশন একটু কমিয়ে দিয়েছি মেবি, তার জন্য হয়তো আমাদের পার্টিসিপেন্ট অনেকই কমে গিয়েছে। আসেন এটার আনসারটা কি হবে, আমরা এই ম্যাথটা করে আজকের মতো ক্লাসটা শেষ করে দিব। আর যদি পার্টিসিপেন্ট এই 5 মিনিটের মধ্যে বৃদ্ধি পায় তাহলে আমরা আরো কিছু ম্যাথ দেখাবো। এখানে দেখেন কি বলছে, আর ট্রেন পাসেস আ প্ল্যাটফর্ম ইন 4 সেকেন্ড, মানে একটা ট্রেন কি করে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলে তার 40 সেকেন্ড সময় লাগে, ফাইন। এন্ড এবং উইমেন স্ট্যান্ডিং অন দা প্ল্যাটফর্ম, একটা উইমেন ওই প্ল্যাটফর্মের দাঁড়িয়ে আছে,
ইন 30 সেকেন্ড। আর ওই মানুষটাকে, ওই উইমেনটাকে যদি ট্রেন অতিক্রম করে তাহলে নাকি সে সময় নেয় কত সেকেন্ড? 30 সেকেন্ড। এখন বলছে ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 1008 কিলোমিটার, ট্রেনের গতি যদি 108 কিলোমিটার পার আওয়ার হয়, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম? তাহলে প্ল্যাটফর্মের লেন্থটা কত? আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাথটা অনেক বড়। বিশ্বাস করেন এই ম্যাথ আপনি 2-3 সেকেন্ডেও করতে পারবেন। এখন আমি কি জাস্ট 2-3 সেকেন্ডের ক্যালকুলেশনটা দেখাবো, না পুরো বিষয়টা গ্রাফ এঁকে একদম বোঝানোর চেষ্টা করব, সেটা একটু বলেন। যদি তাহলে আপনি পুরো জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। একটা ট্রেন কি করলো, ধরেন এই হচ্ছে একটি ট্রেন, এই হচ্ছে একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত জানি না, ধরেন 1 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। এই ট্রেনটি কি করলো, একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। সাপোজ এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, ঠিক আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আমি জানি না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমরা ধরে নিব, ঠিক আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমরা y মিটার ধরে নিলাম, y মিটার ধরে নিলাম। এই y মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম x মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যদি অতিক্রম করে, তাহলে নাকি তার যে সময়টা লাগে, তাহলে তাকে অতিক্রম করলে কতটুকু অতিক্রম করতে হবে? ওই x মিটার দৈর্ঘ্যের ট্রেন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ওই x মিটার দৈর্ঘ্যের ট্রেনের x প্লাস y মিটার এতটুকু পথ অতিক্রম করতে হবে। এতে করে যে সে সময়টা নিচ্ছে, টাইম যেটা নিচ্ছে, সেই টাইমটা বলে দেওয়া আছে। কত সেকেন্ড সময় নিচ্ছে? 40 সেকেন্ড সময় নিচ্ছে। ফাইন। এবার আসেন আরেকটা কথা তারা বলে দিছে, সেটা কি? তারা বলতেছে যে ওই প্ল্যাটফর্মের কোনো একটা জায়গায়, যে কোনো এক জায়গায়, ধরেন এই জায়গায় একজন মানুষ, একজন মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর এই মহিলাটাকে ওই ট্রেনটি 200 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এই মহিলাটাকে অতিক্রম করতে যে সময়টা নিয়েছে, এবার কিন্তু নেগলিজেবল ডিস্টেন্স। আমরা এটাই লাস্ট ম্যাথ, যেহেতু আমাদের পার্টিসিপেন্ট কমে গেল আমি আর করাবো না। অনেকগুলো সুন্দর সুন্দর ট্রেন, বুট এন্ড স্টিমের ম্যাথ ছিল, সেগুলো কিন্তু আপনারা পেলে আপনারা অনেক খুশি হতেন, অনেক উপকার হতো আপনাদের এই বিষয়গুলো। দেখেন এই 1 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এই মানুষটাকে অতিক্রম করা মানে কি? মানুষটাকে অতিক্রম করা মানে নেগলিজেবল ডিস্টেন্স, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই সময় লাগছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। ট্রেন যখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তখন স্বভাবতই বোঝা যায় সময় কম লাগবে, তাই এখানে দেওয়াই আছে কত সেকেন্ড সময় কম, কত সেকেন্ড লাগতেছে? 30 সেকেন্ড। প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সময় লাগছে 40 সেকেন্ড। কিন্তু মানুষকে একই দৈর্ঘ্যের ট্রেন, একই গতিতে অতিক্রম করছে, সময় লাগছে কত? 30 সেকেন্ড। এখন ট্রেনের যে গতিটা সেটা দেওয়া আছে। ট্রেনের গতিটা কত ছিল? ট্রেনের গতিটা তারা বলে দিয়েছে 108 কিলোমিটার পার আওয়ার, এই ছিল ট্রেনের গতি। এখন মানুষকে যখন অতিক্রম করছে তখনও কিন্তু ট্রেনের গতি 108 কিলোমিটার পার আওয়ারই ছিল, 8 কিলোমিটার পার আওয়ারই ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? এখন আপনি যদি ডিটেলস করতে চান তাহলে সূত্র কিন্তু একটাই, কি বলছি? ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। তাহলে এইবার আসেন, আমাদের মানুষকে অতিক্রম করলে আমরা যেটা পাবো সেটা হলো ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য পাবো। মানুষকে অতিক্রম করলে যেটা পাবো সেটা হলো ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য পাবো। তাহলে আসেন আমরা সেটাই করি। মানুষকে, ট্রেনের দৈর্ঘ্য কত? x, মানুষকে অতিক্রম করছে কত গতিতে? 108 কিলোমিটার পার আওয়ার গতিতে। এই 8 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/8 দ্বারা গুণ করতে হবে। সময় নিচ্ছে কত সেকেন্ড? 30 সেকেন্ড মানুষকে অতিক্রম করতে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে x এর মান যেটা পাবো, এখানে 9 দুগুণে 18 আর এখানে কত 12, এখানে হবে হচ্ছে 12। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি 5-12 60 আর এখানে কত 30, তার মানে x এর মান আমরা পাচ্ছি হচ্ছে 318। আচ্ছা এটা কি না, আমরা কি একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, আমরা এইভাবে কাটি, 9 দুগুণে 18 আর 9 কে 9, তাহলে আর এখানে হচ্ছে কত, তার মানে আমরা ওকে, আমরা এইভাবে আরো সহজ করে করি, এটা ক্যালকুলেশনটা না করে এটা থাক। 18 ছিল, তাহলে আমরা কাটলে এখানে হবে 900 আর 1200, তাহলে আলটিমেটলি 9 আর 12 তাহলে হবে 3। এখন এইটা না করে আমরা এটা পরে আসি, খুব দ্রুত কিভাবে করব সেটা আসি, আমরা ডিটেলসে পরে আসি। খুব দ্রুত করব যেভাবে সেটা একটু দেখি। এখানে দেখেন
ট্রেন যখন প্ল্যাটফর্ম এবং ওই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে তখন সময় লাগছে 40 সেকেন্ড, আর ট্রেন যখন মানুষকে অতিক্রম করছে তখন সময় লাগছে কত, 10 সেকেন্ড, সরি 30 সেকেন্ড। তাহলে এই 40 সেকেন্ড এবং 30 সেকেন্ড এর পার্থক্যটা কত? এর পার্থক্য হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সময় কেন বেশি লাগছে? 10 সেকেন্ড আমি পরে আসতেছি 900। 10 সেকেন্ড সময় কেন বেশি লাগছে? তার কারণটা হচ্ছে এই 10 সেকেন্ড সময় বেশি লাগার কারণ হলো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে এই জন্য। তার মানে দেখেন, তাহলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তাহলে কি হবে? 180 কিলোমিটার পার আওয়ার গতিতে, 108 কিলোমিটার পার আওয়ার গতিতে কত সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে 108 কিলোমিটারকে আমরা কি করব? 108 কিলোমিটারকে এখন আমি একটু নিচে লিখি। 108 কিলোমিটারকে আমরা 5/18 দ্বারা গুণ করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট হবে। আর কত সেকেন্ড সময় নিছে? 10 সেকেন্ড সময় নিছে। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন আমাদের আসতেছে কত, 1260, তাহলে কত হবে? 300। তার মানে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত ছিল? 300 ছিল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমরা যদি এইভাবে করি, খুব দ্রুত করার ওয়েটা কি বলছি আবারও দেখেন, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 40 সেকেন্ড, মানুষকে অতিক্রম করতে 30 সেকেন্ড। তাহলে সময় কত সেকেন্ড বেশি লাগছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 10 সেকেন্ড। কেন বেশি লাগছে? তাহলে এই 10 সেকেন্ড পর্যন্ত কি করছে ট্রেন? 10 সেকেন্ড পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য মানে কি, ডিসটেন্স বের করার সূত্র কি? স্পিড ইনটু টাইম। ট্রেনের স্পিড ছিল কত? 108। এটাকে কিলোমিটার পার আওয়ার আছে, তাই 5/18 দ্বারা গুণ করব, ইনটু কত সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 300। তার মানে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল? 300। আর আমরা যদি এইভাবে করতে চাই, যেটা আমি প্রথমে করাচ্ছিলাম, এটার জন্য আমরা সময়টা একটু বেশি লাগবে, অনেকটা রিটেন স্ট্রাকচার আর কি। ওইটা যদি করতে চাই তাহলে আমরা প্রথমে এখানে কার দৈর্ঘ্যটা বের করে নিচ্ছিলাম, আমরা এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছিলাম। ট্রেনের দৈর্ঘ্যটা তাহলে আমাদের কত আসছিল? এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা এখানে 900 পেয়েছিলাম। এখন এবার আসেন পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে এইবার ডিসটেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম যদি আমি বলি, ডিসটেন্স কিন্তু এবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য কত, 900 পেলাম, আরেকটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, জানি না কত, x মিটার ধরেন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা কত বলেছি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা এখানে যেটা ধরেছি আর কি, সেটা হচ্ছে y ধরেছি। তাহলে y দেই, এখানে আমরা y। তাহলে দেখেন আমাদের স্পিড কত? 108। এটাকে আবার 5/18 দ্বারা গুণ করতে হবে, ইনটু আমাদের কত সেকেন্ড সময় লাগছিল প্ল্যাটফর্ম সহ অতিক্রম করতে? 40। এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে 900 প্লাস y ইকুয়াল এখানে কত পেয়েছি? 1200। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা এখানে y এর মান কত পাই? 1200 মাইনাস কত? 900। তাহলে y এর মান আমরা পাচ্ছি হচ্ছে কত? 300। তার মানে প্ল্যাটফর্মে ধরো কত? 300 মিটার। আশা করি এই দুইটা জিনিসে বুঝতে পেরেছি। তবে এই ম্যাথ চোখের পলকে করা যায়, যেটা আমরা ওই 10 সেকেন্ডের যে বিষয়টা সেটা দিয়ে যদি ক্যালকুলেশন করি। দেখো আমাদের পরে আরো এক কোয়েশ্চন ছিল বুটেন স্টিম, তারপরে বুটেন স্টিমের অনেকগুলো ম্যাথ ছিল এখানে, ট্রেনেরও কিছু ম্যাথ ছিল, বুটেন স্টিমেরও ম্যাথ ছিল এখানে। আজকে আর আমরা যাচ্ছি না, যেহেতু পার্টিসিপেন্ট অনেকেই কমে গিয়েছেন। আর নেক্সট ক্লাসে যদি আমরা আর একটু বেশি করে পার্টিসিপেন্ট পাই তাহলে আমরা এই বিষয়গুলো আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো স্যার 2 দিয়ে 12 কাউন্ট করলে 6, ঠিক আছে, তারপর গুণ করলে 900। হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা। ওকে রাইট। 7 এর 300 মিটার বলেছেন মোহাম্মদ আবরার, হাসি মধু, ঠিক আছে 900। ওকে ফাইন। মানে খুব দ্রুত কিভাবে করবেন আমি আশা করি বুঝতে পেরেছেন ওই বিষয়টা। ওই ম্যাথটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। স্যার প্লিজ কন্টিনিউ করেন। না মোহাম্মদ আবরার আজকে আর যাবো না, কারণ কম পার্টিসিপেন্টের ক্লাস নিতে সত্যি সত্যি খুব মানে বিরক্তি লাগে, মানে ভালোও লাগে না। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আরো কিছু ম্যাথ আপনাদের এই ট্রেন বুট স্টিম রিলেটেড ম্যাথ নিয়ে আরো কিছু কথা বলবো। শুরুতেই কথা বলবো, যেহেতু আজকে আমরা শুরুতেই পারমিউটেশন কম্বিনেশন নিয়ে কথা বলেছি। নেক্সট ক্লাসে আপনারা সবাই থাকবেন আশা করছি। ওই ক্লাসটাতে আমি বুট স্টিম ট্রেন এগুলো নিয়ে আরো কিছু কথা বলবো। এই ধরনের পাটিগণিতের ম্যাথগুলো নিয়ে আমি জানি এগুলোতে আপনাদের অনেকেরই প্রবলেম হয় বেসিক জিনিসটা না জানা থাকার কারণে। ও ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে সন্ধ্যা 7টায় আমাদের যে
ইন্টেন্সিভ কেয়ার ব্যাচের প্রাইমারি সেমিনার থাকছে, সেই সেমিনারে অবশ্যই উপস্থিত থাকবেন। সেমিনারে উপস্থিত থাকা অবস্থায় আপনি একটি অফারে ভর্তি হতে পারবেন, এবং আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে ইন্টেন্সিভ কেয়ার ব্যাচে সেটা হচ্ছে আপনি যদি চাকরিতে না টিকেন তাহলে আপনার টাকাটা সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে, কোর্স ফিটা। স্যার প্লিজ ক্লাস চালিয়ে যান। না প্লিজ ভাইয়া, সত্যি সত্যি আমরা 100 যদি থাকতো তাহলে আমি চালিয়ে যেতাম আরো আধা ঘন্টা, আরো 1 ঘন্টা। তো এখানে অনেকটাই নেমে গিয়েছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও অনলাইনে অথবা অফলাইন প্ল্যাটফর্মে যে কোনো ব্রাঞ্চে, আমাদের ফার্মগেট বলেন, মালিবাগ বলেন, মিরপুর 10 বলেন, চিরাং বলেন, যে কোনো জায়গায়, নীলক্ষেত বলেন, যে কোনো জায়গায় আমার ক্লাস যখন চলবে আপনারা জাস্ট আমার নাম বলে ঢুকে যাবেন, ইনশাল্লাহ আপনাদের সেই ক্লাসগুলো করার অনুমতি দেওয়া হবে। সবাই ঘুমাইয়া পড়িয়াছে স্যার এর ক্লাস না করে। ওকে, রীতা আক্তার। ওকে, শুভ অপরাহ্ন। আল্লাহ হাফিজ।